সবুজ পৃথিবীর সন্ধানে সবুজ পৃথিবীর সন্ধানে আবার আজকে লাইভ আপনাদের সামনে বিকেলে এক কাপ চায়ের সাথে। সবাই যেমন প্রতিদিনই নতুন নতুন অনুষ্ঠানের আশায় থাকেন, আর লাইভ হলে সেটা সম্ভব হয়, মাঝের মধ্যে রেকর্ডিং দিতে হয়, তার জন্য জানি আপনারা খুঁজতে থাকেন আজকে বোধহয় মিস হলো নতুন কোনো অনুষ্ঠান। কিন্তু আজকেও অনুষ্ঠান নতুন, বিষয় কিন্তু বহু পুরনো। কারণ মেডিকেল সায়েন্সে নতুন করে আবিষ্কার করার মতো তো কিছু নেই, যা ছিল তাই আছে। আমরা নতুন করে কিছু তৈরি করি না, পুরনোগুলোকে নিয়ে নতুন করার চেষ্টা করি আমরা। আজকে যে বিষয়বস্তুটা থাকবে, ইটস ভেরি কমন সাবজেক্ট। আজকের ডেটে পশ্চিম বাংলার বুকে অন্তত মিনিমাম 40% মানুষ এই রোগে আক্রান্ত হয়ে আছে, 40%। আর এই 40% মানুষ কি মারাত্মকভাবে কঠিন অবস্থায় পড়ে আছে। হাজার হাজার ট্রিটমেন্ট, লক্ষ লক্ষ ওষুধ, মাসের পর মাস, বছরের পর বছর। কিন্তু অসুখের কিন্তু কোনো সুরাহা নেই। আপনার অসুখ বরং ডিটোরেট হয়েছে, ইনক্রিজ করেছে, সুরাহা হয়নি, যা চিরাচরিতভাবে হয়ে আসছে। তাই সময় নষ্ট না করে যাব আমরা আজকের বিষয়বস্তুর দিকে, যে বিষয়বস্তুটা আপনাদের দেখলেই মনে হবে হ্যাঁ ইটস এ ভেরি কমন সাবজেক্ট, কিন্তু আপনাদের সাবধান হওয়ার প্রয়োজন আছে। সো নো মোর লেট আস গো ডক্টরস চেম্বার। পাইলস, বাংলায় যাকে আমরা জানি অর্শ। এখন সবাই কিন্তু কনসিয়াস এবং ওয়েল নোন অ্যাবাউট পাইলস। সবাই জানি আমরা অর্শ কি, কিন্তু তবুও এখনো কিছু সংখ্যক মানুষ আছে যারা পাইলস কি এখনো বুঝে উঠতে পারে না। তাই এই অর্শ থেকে মুক্তি পাওয়ার উপায়, সেটা আজকে জানাবো। তাহলে আগে জেনে নি হোয়াট ইজ পাইলস, কেন হয় মানুষের শরীরে। প্রচন্ড পরিমাণে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য যাকে বলা হয়, সেটা যদি আপনার শরীরে ভীষণভাবে থাকে, দিনের পর দিন, মাসের পর মাস এই কোষ্ঠকাঠিন্য অসুখে ভুগতে থাকেন, বাথরুমে গিয়ে পায়খানা করতে গেলে মলের সাথে রক্ত আসছে, ব্লিডিং হয়, জ্বালা করছে, এবং বলির মতো একটি অংশ পায়ু দ্বার দিয়ে বাইরে বেরিয়ে আসে, নির্গত হয়ে আসে। দিস ইজ দ্য পাইলস। আরো ডিটেলে আপনাদের জানিয়ে দিই, এই কনস্টিপেশন প্রথম ধাপ, অর্শ শুরু হবার প্রথম ধাপ, সেটা যে কোনো মানুষের, ছোট বাচ্চা বয়স থেকেও যদি কনস্টিপেশন থাকে ইমিডিয়েট সারিয়ে ফেলুন, না হলে ওটা কিন্তু আর কয়েক বছর পরে অর্শে পরিণত হবে। একটু ডিটেলস জানাই। এই আমাদের পায়ুদ্বারের ভিতরে যে বলির মতো অংশগুলি বাইরে বেরিয়ে আসে তাকে বলা হয় এক্সটার্নাল হেমরয়েডস। আর ভিতরে যে অংশগুলি টিউমারের মতো মনে হয়, সিস্ট মতো রয়ে গেছে, যেখান থেকে মল নির্গত হতে ভীষণ কষ্ট হয়, তাকে বলা হয় ইন্টারনাল হেমরয়েডস। এবং মাঝে মাঝে কিন্তু রক্তপাত দেখা যায়। অনেকে ভয় পেয়ে যায়, সাদা ঝাঁচকচকে পায়খানার প্যান, সেটা কিন্তু লাল রক্তে ভরে যায়, আর সেটা দেখেই কিন্তু অনেকেই সেন্সলেস অবধি হয়ে গেছে।
যদি এই এক্সটার্নাল হেমরয়েডস বা ইন্টারনাল হেমরয়েডস অপারেশন করা হয় 99% সেখান থেকে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কি কি থেকে মুক্তি পাওয়া যায়? ফাইবার জাতীয় যদি খাবার খেতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এটা থেকে মুক্তি পাওয়া যায়। যেমন আমি অনেকবার বলেছি আগে যে আপেলকে সিদ্ধ করে রাতে শোবার আগে একটু পাতিলেবু রস মিশিয়ে যদি খেতে পারেন আপনার অর্শ কনস্টিপেশন থেকে ভীষণভাবেই মুক্তি পাবেন। 2, জামের রস এবং তার সাথে কালো আঙুরের রস একসঙ্গে গরম জলের সঙ্গে খেলে তাহলেও কিন্তু কনস্টিপেশন মুক্তি পাওয়া যায়। 2, যদি বাঁধাকপির রস সকালবেলা খালি পেটে একটু গুঁড়ো হলুদ দিয়ে মিশিয়ে খান তাহলেও কিন্তু অর্শ খুব তাড়াতাড়ি সুস্থতা পেতে পারে। এছাড়াও আছে গরম দুধের মধ্যে ডিমের কুসুমকে ভালো করে গুলে নিয়ে হাফ বয়েল ডিমের মধ্যে থেকে কুসুমটাকে বের করে গরম দুধে মিশিয়ে খেলে তাতেও কিন্তু অর্শ খুব তাড়াতাড়ি ভালো হয়। আর সিডস জাতীয় খাবার, ফাইবারস খাবার যেগুলো দেওয়া আছে, বরবটি, শুটি জাতীয় সিডস, দানা, বীজ, এই জাতীয় খাবার খেলে কিন্তু ভীষণ তাড়াতাড়ি অর্শ থেকে মুক্তি পেতে পারে। লেবুর রস সকালবেলা খালি পেটে, অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, পনির খাবেন না, গরম দুধ একটু ঠান্ডা করে খাবেন। এছাড়াও আছে পাকা পেঁপে, অ্যালোভেরার জুস, আদা, নিমের রস, এরকম বেশ কিছু যেগুলো আপনারা চেনেন। আরও আছে পুদিনহারা পাতার রস যেগুলো আপনারা চেনেন। এই ধরনের ঘরোয়া টোটকাগুলো যদি ব্যবহার করেন ভীষণভাবে উপকার পাবেন। অর্শ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় আর হোয়াট ইজ পাইলস, আশা করি ছোট্ট করে আইডিয়া দিয়েছি। এরপর আরও ডিটেলসে যাব। আপনারা জানেন যতক্ষণ আপনাদের ক্লিয়ার করাতে পারছি ততক্ষণ কিন্তু আমি সেই বিষয় থেকে সরি না। সুতরাং আজকের বিষয়বস্তু পাইলস আপনারা সবাই শুনেছেন। এবার যারা ফোনে রেডি আছেন চলে আসুন, আজকে কিন্তু সরাসরি কথা বলতে পারছেন। দিস লাইভ শো, ফোন নিয়ে রেডি হয়ে যান। আর 24705673 চলে আসুন। আজকে দেখি আজকে কি ধরনের প্রশ্ন আপনাদের মনে আছে, কারণ এই পাইলস নিয়ে কিন্তু অনেকেই ভুগছে, প্রচুর পেশেন্ট আমার ট্রিটমেন্ট চলছেও, তারা রেজাল্টও পাচ্ছে। তবুও বলবো যারা এখনো অবধি জানতে পারেননি আমাদের অ্যাড্রেস, আজকে প্রথমবার অনুষ্ঠানটি দেখছেন, এক ঝলক চোখে পড়ে গেছে, তাহলে বলবো ফোন নিয়ে একবার রেডি হয়ে যান আর চলে আসুন আমাদের এই অনুষ্ঠানে। আমি ডক্টর এস কে সেন, দেখি আজকে আপনাকে এই কঠিন অসুখ থেকে মুক্তি দিতে পারি কিনা। ওকে, তো এরপরে আরেকটি সাবজেক্ট আছে যেটা হচ্ছে ফিস্চুলা। ফিস্চুলা হলেও কিন্তু মানুষের মারাত্মক অস্বস্তি একই জায়গায় হয়ে থাকে, পায়ুদ্বারের ঠিক পাশেই ফোড়ার মতো একটি অংশ থেকে বারবার পুঁজ রক্ত বেরিয়ে যায়, আবার হতে থাকে, আবার বেরিয়ে যায়, আবার হতে থাকে। তো সেটা কি অনেকেই হয়তো জানেন না কেন সৃষ্টি হচ্ছে। আমি ভিতর থেকে দেখাচ্ছি যে ইন্টারনালে গেলে কিভাবে এই ফিস্চুলা বোঝা যায় এবং সেটা থেকে মুক্তিও কিভাবে পাওয়া যায় সেটাও আপনাকে জানাবো। ওকে, লেট আস গো ওয়ান সেকেন্ড ডক্টর চেম্বার ফর ফিস্চুলা। এই হচ্ছে আমাদের পায়ুদ্বারে অ্যানাল ক্যানালস। সেখানে পায়ুদ্বারের পাশ থেকে একটি ধমনীর মতো অংশ, পাইপের মতো অংশ, যেটা পায়ুদ্বারের পাশে গিয়ে বাইরে বহিরাগত অংশে এটা দেখা যায়। এর মধ্যে পুঁজ রক্ত এবং রসের মতো কিছু পদার্থ থাকে। এটা ফেটে বার্স্ট করে বেরিয়ে আসে। সমস্ত পুঁজ রক্ত রস বেরিয়ে যাওয়ার পর এটা আবার আগের মতো আকার ধারণ করে। অনেক সময় মানুষ ভাবে যে এটা বোধহয় সুস্থ হয়ে গেল, না, এটা আবার কিন্তু সৃষ্টি হতে পারে। দ্যাটস কল্ড ফিস্চুলা। ফিরে আসি, আমি ছোট্ট করেই দেখালাম আপনাকে। তো এই ফিস্চুলা হলেও কিন্তু মারাত্মক একটি ইচিং ব্যাপার থাকে, চুলকানি ব্যাপার হতে থাকে পায়ুদ্বারের চারপাশে। সুতরাং সেই জায়গা থেকেও কিন্তু মুক্তি পাওয়ার ভীষণ প্রয়োজন আছে। যারা ভুগছে দীর্ঘ বছর ধরে, মাসে আমি যাচ্ছি না,
তা আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন, আমি আগেই বলেছি যে এখানে ফোন করতে হবে এর কোনো মানে নেই। ওখানে 3টি মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই 3টি মোবাইল নাম্বারে যে কোনো একটিতে ফোন করে আপনার নাম নথিভুক্ত করে দিন যদি সত্যিকারে এই অসুখ থেকে মুক্তি পেতে চান। যদি আপনি অসুখকে ভালোবেসে যান, পাইলস না আছে থাক, সহ্য করে নিয়েছেন, দীর্ঘ বছর ধরে সংসার করছেন এই পাইলসের সঙ্গে, তাহলে থাক, আমি বলবো না দাঁড়িয়ে লাভ নেই। কিন্তু যদি মুক্তি পেতে চান এই কষ্ট থেকে, তাহলে অবভিয়াসলি ওই 3টি মোবাইল নাম্বারের একটিতে অবশ্যই রিং করবেন আর আপনার নামটা নথিভুক্ত করাবেন। এখন দমদমে 4 দিন ডেট আছে, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার। টাইম সেম, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি। বাড়াতে হয়েছে টাইম। 30 জনের বেশি পেশেন্ট নাম নথিভুক্ত করি না। জাস্ট এ মিনিট, আজকে ফার্স্ট কলার, দেখি ওনার কোশ্চেন কি। ইয়েস, হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি, বলুন। বলছি আমি আমার শরীরের সম্বন্ধে কিছু জানতে চাই। হ্যাঁ বলুন। বলছি আমার না জন্ডিস হয়েছিল, আমি ঘুমিয়েছিলাম, জন্ডিস হয়েছে, তারপরে এখানে এসছি, কিন্তু আমি ওষুধ এখন আমার চলছে, কিন্তু আমার না তবু একটা সমস্যা হচ্ছে, কিছু খেলেই পেট ফুলে যাচ্ছে। ঠিক, কতদিন হলো জন্ডিস হয়েছে? জন্ডিস হয়েছে তো আজকে 5 মাস। বয়স কত এখন আপনার? 20। খুবই বাচ্চা। তবে আমি একটা ঘরোয়া টোটকা বলে দিই, ওটা করার চেষ্টা করুন, আর বাড়ির কাউকে নিয়ে অবশ্যই একদিন যোগাযোগ করে ফেলবেন, ঠিক আছে? ঘরোয়া টোটকাটা হলো এটাই যে একটুখানি তোমার আঙুলের 1 গাঁটের অর্ধেকটা কাঁচা হলুদ, আঙুলের যে 1 গাঁট হয় তার অর্ধেক কাঁচা হলুদের টুকরো, তার সাথে 5টা করে অড়র কড়াইয়ের পাতা সকালবেলা খালি পেটে চিবিয়ে খাবে। কিসের পাতা? অড়ল পাতা? অড়র, হ্যাঁ, অড়র ডাল যে হয়, অড়র গাছ, সেই গাছের পাতা। বাবু আমি বলছিলাম যে আমার না আগের থেকে জন্ডিসটা কমে এসছে, এখন কিন্তু আমার যেটা ওষুধ চলছে তবু সমস্যা, পেটটা ফুলে যাচ্ছে খেলে। আচ্ছা, ডাইজেস্ট হচ্ছে না, তাই তো? কি জানি আমি সেটা বুঝতে পারছি না, কিন্তু আমার সব জল কতটা খাওয়া হচ্ছে? জল একটু কি বেশি খাওয়া হচ্ছে, না জলে জলাতঙ্ক আছে? জল খাওয়া হয়? আমার মনে হয় না, আবার শীতকাল পড়ে গেছে। আগে কম খাওয়া হতো, এখন সেই তুলনায় অনেক বেশি খাই। তো ভেরি গুড। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ডাইজেস্ট হতে দিচ্ছে না, কারণ লিভারটা তো এখনো ডিসঅর্ডার আছে, পুরোটা তো সেরে ওঠেনি। তা এই লিভারটা ডিসঅর্ডার থেকে যখন রাইট অর্ডার করবে, কাজ করবে, ঠিক জায়গায় এসে যাবে, আবার ঠিক হয়ে যাবে। ওই জন্য জলটা প্রচুর পরিমাণে খাওয়া দরকার, আর তেল ঝাল মশলা এখনো অ্যাভয়েড করুন। হ্যাঁ, আর মাংস খেতে পারবো না, তাই তো? না খেলে ভালো হয় মা। আচ্ছা, আর শুনুন আরেকটা কথা বলছি, আমি তো আবার যাবো ঘুমে, তাই আমার মানে কিসের জন্য জন্ডিসটা হয় একটুখানি বলুন? জল কম খাওয়ার জন্য জন্ডিসটা হয়, 1 হচ্ছে জল কম খাওয়ার জন্য, 2 হচ্ছে প্রচন্ড পরিমাণে ফাস্ট ফুড খাওয়ার জন্য এবং স্পাইসি ফুড খাওয়ার জন্য। আচ্ছা, সেইগুলো থেকে একটু দূরে থাকলেই হবে। ওকে, আচ্ছা আচ্ছা, টাটা। তো এমন অনেক সমস্যা আছে যারা ওষুধ খেয়েও হয়তো পুরোটা সুস্থতা পাচ্ছেন না, একবার ফোন করে দেখতে পারেন। আদারওয়াইজ যদি সময় সুযোগ হয় একবার চেম্বারে এসে দেখুন, আমার মনে হয় আপনাকে আমি সুরাহা পথ দেখাতে পারবো। ইয়েস, হ্যালো। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার ডক্টর শেখ। হ্যাঁ বলুন। আমার আপনাকে খুবই প্রয়োজন, কারণ আমার আমার হাজবেন্ডের এমন একটা রোগ যেটা এই ওয়ার্ল্ডে কোনো চিকিৎসা নেই। কি রোগ হয়েছে? এটা তার চোখের অসুখ, যেটাকে বলে রেটিনাইটিস পিগমেন্টোসা। আচ্ছা, আমি পুরো ইন্টারনেট দেখে আমরা খুঁজেছি, মানে ওয়ার্ল্ড, মানে আমি বিশ্বের বাইরে, মানে কোন জায়গায় এই চিকিৎসা এখনো বেরোয়নি। তো আমি একটা চ্যানেল মারফত, হিন্দি চ্যানেল মারফত আমরা জানতে পারি দিল্লি, হায়দ্রাবাদ, আর হচ্ছে পুনে, আরেকটা হচ্ছে বম্বে, 4টে জায়গায় একটা আয়ুর্বেদিক ওষুধ খেলে এটা বলেছে তাও কমতে পারে, এমন কোনো গ্যারান্টি দেয়নি যে আমাকে কমে যেতেই পারে। আর কিছু কিছু ইন্টারনেট মারফত আরেকটু কিছু আকুপাঞ্চারের মাধ্যমে করতে পারে। কিন্তু আপনার প্রোগ্রাম আমি সকালবেলা অনেকবার দেখেছি, মানে আমি অন স্ক্রিন আমি বলছি তা না। তো আমি আমার হাজবেন্ডকে নিয়ে, আমার হাজবেন্ড মাঝে মাঝে বাইরে চলে যায় প্রজেক্টের কাজে, সফটওয়্যারে আছে। এখন চোখটা তো আলটিমেটলি, মানে আমি যতদূর জানি ওটা ব্লাইন্ডের দিকে আস্তে আস্তে চলে যাবে, ওর এখনো 40 হয়নি, ফেব্রুয়ারিতে 40 হবে। তো আমি চাইছি আপনার কাছ থেকে যদি কোনো আশানুরূপ মানে কিছু আমি সাহায্য পেতে পারি। তাহলে দিদি একটা কাজ করুন, আপনি রিপোর্টগুলো নিয়ে একটু চলে আসুন। যদি দাদা থাকে তাহলে তো অবশ্যই সঙ্গে আনুন, আর না থাকলে যদি বাইরে উনি থাকেন তাহলে আগে রিপোর্টগুলো নিয়ে আসুন, আমি একটু স্টাডি করে নিই। আছে
আমি বলছি আমি থাকি হচ্ছে বাইপাসের রুবি মেট্রো ক্যাশেন্দ্রির কাছে। আচ্ছা আচ্ছা, আপনার কাছাকাছি কোথায় চেম্বারে? কাছাকাছি কোথাও নেই দিদি, একটা জায়গাতেই আছে, একটাই জায়গা দমদম। সরি, একটা জায়গাতেই আছে, সেটা দমদম, দমদম স্টেশন জংশনের কাছে। আচ্ছা, আমি একটা জিনিসটা জানতে পারি যে রেটিনাইটিস পিগমেন্টোসার কি কোনো চিকিৎসা বা কিছুটা ইমপ্রুভমেন্ট বা এটা পারে? আপনি ইন্টারনেটে যা ঘেটেছেন সবটাই অ্যালোপ্যাথি সেকশন ঘেটেছেন, আয়ুর্বেদিক সেকশন আরো ঘেটে দেখুন, আপনি আরো অ্যান্সার পাবেন। দেখেছি কিছু, তো তাতে ওই সব ভৃঙ্গরাজ পাতা, তারপরে আমলকি, মানে এইগুলো মানে মানে না না, ওগুলো খুব পুরনো স্ট্যাটিস্টিক্স। এখন যে জায়গায় আয়ুর্বেদিক চলে গেছে, আরো মলিকিউল মেডিসিন তৈরি করেছি যেগুলো এই মারাত্মক অ্যাকিউট প্রবলেমগুলোকে কিউর করতে পারে। তো সুতরাং আপনাকে আশার আলো আমি দিতে পারি, এখনই বলে দিচ্ছি আমি। ওকে, থ্যাংক ইউ ডাক্তার। আপনি আপনার চেম্বারের টাইমিংস কে ওভার মোবাইল নাম্বার জেনে নিতে পারি? হ্যাঁ শিওর, ওখানে মোবাইল নাম্বার 3টের একটা নোট করে নিন, নিয়ে ওখানে এখনই ফোন করুন, আপনাকে ডিটেলস অ্যাড্রেসটা দিয়ে দেবে। ওকে, আমার হাজবেন্ডের নাম তো আমার একবার জানিয়ে আছি, যখন আপনার সাথে দেখাই হবে আমার হাজবেন্ডের নাম হচ্ছে দীপঙ্কর শ্রী পাল। ওকে, উনি আইপিতে আছেন। ভেরি গুড। তো আমি ওনাকে নিয়ে অবশ্যই যাবো। আপনার শিওর কাছে শিওর, ধন্যবাদ। ওয়েলকাম। তো এইরকম অ্যাকিউট ক্রনিক প্রবলেম যেগুলো এখনো অবধি অ্যালোপ্যাথি চিকিৎসায় বলছে যে কোনো রকম সুরাহা হয় না, কোনো চিকিৎসা নেই, আমি বলবো আয়ুর্বেদিকে একবার ট্রাই করে দেখুন। আয়ুর্বেদিকের নো শব্দটা নেই, এর আগের অনুষ্ঠানেও আপনারা দেখেছিলেন, আর আমার ডিকশনারিতেও নেই। সুতরাং আমি এতটাই অ্যাসুরেন্স দিয়ে বলি, কেন সে মেডিসিনগুলো তৈরি করা আছে বলে আজকে। ওকে, জাস্ট আ মিনিট। ইয়েস, হ্যালো হ্যালো, একটু জোরে। হ্যালো, হ্যাঁ বলুন এবার। হ্যাঁ, আমার নাম সঞ্চিতা রায়, আমি বাচ্চানগর থেকে বলছি। সঞ্চিতাদি বলুন। হ্যাঁ, আমার ফুটি করতো, তো আমার একটু ফিসগুলো সব ছিল, এখন একটু কম আছে। আমি ডাক্তার দেখিয়েছি, তো আমাকে একটা ওষুধ মানে লাগতে বলেছিল, তারপরে ওষুধটা পরে গরমকালে একটা ওষুধ খেলে মানে বসতাম, তারপর করার পরে আবার দেখা দিচ্ছে, মানে মাঝখানে আবার এখন একটু কম আছে, মানে একটু দেখালে আবার কম। হ্যাঁ, ওই যে দেখালাম যে ফিস্টুলা যখন ওই পুঁজ রক্ত বা রসটা বেরিয়ে যায়, তখনই মনে হয় আপনি সুস্থ হয়ে গেলেন, আবার ওটা জমতে থাকে, ব্লাডারটা ভর্তি হয়, আবার ওটা বেরোতে থাকে। তো এটা নির্মূল ওই ভিতর থেকেই হবে, যেভাবে আপনি পিকচারে দেখলেন একটু আগে, নিশ্চয়ই দেখেছেন আপনি। তো সুতরাং এটার জন্য একটু কষ্ট করে একটা দিন চলে আসুন আপনি, আমি মেডিসিন দিয়ে দিচ্ছি। আর ঘরোয়া টোটকা হিসেবে একটা কথা বলে দিই, ওটা খুব ভালো কাজ হবে। বাঁধাকপির রস, বাঁধাকপি হয় না ক্যাবেজ, বাঁধাকপির রস যদি 1 গ্লাস করে সকালবেলা মিক্সিতে বানিয়ে নিয়ে খেতে পারেন খালি পেটে, তার সঙ্গে একটুখানি গুঁড়ো হলুদ 1/2 চামচ মিশিয়ে দিয়ে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফিস্টুলা থেকে আপনি মুক্তি পাবেন। ওকে, আর সময় সুযোগ হলে চলে আসুন একদিন, আমি বাকি মেডিসিনগুলো আপনাকে দিয়ে দেবো। ওকে, চেম্বার দমদমে, দমদম স্টেশনের পাশে জংশন। ওকে, তো এইরকম প্রবলেম অনেকের আছে আমি জানি। ফোন এখন আজকে ধরতে বোধহয় সারা রাত যদি বসে থাকি তাই হবে। কেন? লোকের সমস্যা শেষ নেই, তার সমাধানের জন্যই আজকের এই অনুষ্ঠান। একবার ট্রাই করে দেখুন, মেবি উইল গেট অ্যান্সার। ইয়েস, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। ডক্টর এসকের সাথে কথা বলছি। ইয়েস, বলছি। আচ্ছা, আমি জানতে চাইছি যে আমার বয়স 58, বুঝলেন? ওকে। আমি ব্রঙ্কাইটিস এবং অ্যাজমা খুব প্রবলেম। আচ্ছা। তো আপনার অনেকদিন ধরে এইসব অ্যালোপ্যাথি, ইনহেলার, স্টেরয়েড এইসব খেয়ে এখন তো আর সেগুলো তো কাজই হতে চায় না অলমোস্ট। ঠিক। তাহলে সারিয়ে ফেলতে ইচ্ছা করছে তো এখন? হ্যাঁ, সারিয়ে ফেলতে ইচ্ছা করছে তো? সারিয়ে ফেলতে ইচ্ছে করছেই বেঁচে থাকার জন্য আর কিছুদিন। ঠিক ঠিক, না না, কিছুদিন কেন, অনেক দিনই বেঁচে থাকবেন এবং সুস্থভাবে। আপনি একটু চলে আসুন, আর কোনো ডিসকাশনের দরকার নেই। আপনি ওখান থেকে একটা মোবাইল নাম্বার যে কোনো একটা নোট করে নিন, ফার্স্ট, সেকেন্ড অর থার্ড, আর ওটায় ঠিকানাটা আপনি একটু জেনে নিন, আপনাকে ওরা গাইড করে দেবে, কেমন? আর চলে আসুন আপনি, কিওর 100%, আপনাকে এত বড় কথা বলে দিচ্ছি। একদম একদম, ইনহেলারে আপনি কোনোদিন নিতেন, আপনি সেটা ভুলে যাবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো এইরকম যদি সমস্যা এসে থাকে, যেগুলো দীর্ঘ বছর, আবার বলে দিই যে ক্রনিক ডিজিজ, আমি জেনারেল ট্রিটমেন্ট করি না, সেগুলো করার জন্য তো আরো ডক্টররা আছেন, তারা করছেন, সুন্দরভাবেই করছেন। কিন্তু যেগুলো সারাতে পারছেন না, একবার ট্রাই, কারণ এই ক্রনিক ডিজিজগুলো নেই কিন্তু স্টাডি, আর সেটা নেই কিন্তু আমাদের এই সোমবার বিকেলের অনুষ্ঠানটি। তাই এরকম যদি প্রবলেম থেকে থাকে যেটা সারাতে পারছেন না, জাস্ট ওয়ান টাইম একবার ট্রাই করে দেখুন, আমার মনে হয় যে আপনাকে সুরাহা দিতে পারবো। ইয়েস, হ্যালো।
হ্যালো হ্যালো নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। স্যার আমি পড়াশোনা করছি, হ্যাঁ বলুন, প্রবলেম কি? মনে থাকছে না আমার। হ্যাঁ হ্যাঁ বলুন, ক্লিয়ার হচ্ছে না। হ্যালো, বলছি আমি পড়াশোনা করছি কিন্তু আমার মনে থাকছে না, কেন একটু বলবেন? মনে থাকছে না কেন? কত বয়স এখন? আমি এবার মাধ্যমিক দেওয়ার ছিল, কিন্তু পড়াশোনা এমনই খারাপ হয়ে গেছিল, করতে পারা যাবে না। মনে রাখা যায় তো একটাই উপায় মা, যদি পড়াশোনা করার সময় খুব মাইনিউটলি পড়াটা পড়া হয়, ওই বাইরের বসার ঘরে টিভিতে কোন সিরিয়াল হচ্ছে ওই দিকে মন রেখে আর চোখটা থাকবে বইয়ের পাতায়, তাহলে কিন্তু মনে থাকবে না। মন আর চোখ যদি এক জায়গায় করা যায়, বইয়ের পাতায়, লাইনের মধ্যে, অক্ষরের মধ্যে, শব্দের মধ্যে, তবে কিন্তু সেটাকে মনে রাখা যায়। দ্বিতীয় উপায় হলো, যে পড়াটা পড়া হলো সেটা যদি ব্রেনে সেভ না করা যায়, সেটা মনে থাকবে না। আপনি সেভ করেন, যেমন মোবাইলে বা কম্পিউটারে সেভ করা হয়? করেন না? ঠিক ঠিক। এক কাজ করুন, কাউন্সেলিং এর দরকার আছে আপনার যদি সময় হয় বাড়ির কোনো গার্জিয়ানকে নিয়ে একটা দিন আসুন, দেখুন কিভাবে পড়া মনে রাখা যায়। আপনি একবার বইয়ের পাতা পড়বেন, জীবনে আর ভুলবেন না। আমি আপনাকে সেই প্রসিডিউর শিখিয়ে দেব, ঠিক আছে? ওকে। তো এটা একটা বড় সমস্যা, বই পড়ি কিন্তু মনে থাকে না। একজনে না, এটা বহু স্টুডেন্টসদের আছে। একটাই কারণ, পড়ার সময় যদি মাইনিউটলি না পড়া হয়, আর সেকেন্ড কজ, যদি সেটাকে ব্রেনে সেভ না করা হয়, সেটা যতবারই পড়ুন না কেন আপনি মনে রাখতে পারবেন না। ইয়েস, হ্যালো। হ্যালো, হ্যাঁ। হ্যাঁ ডাক্তারবাবু। বলুন। হ্যাঁ বলছি, আমার ছোটবেলা থেকে একটু হাত পা কাঁপে আর কি। হ্যাঁ, নিউরো প্রবলেম আছে। আমার বয়স ওই 24 মতো এখন। তো আমি অনেক হোমিওপ্যাথি, এলোপ্যাথি চিকিৎসা করিয়েছি, কিন্তু রোগটা কিছুতেই কমে না, এবং সমান্তরাল একটা নার্ভাসনেস, মেন্টাল টেনশন হয়। হ্যাঁ, আপনার নিউরো প্রবলেম তো আছেই, বললামই তো। নিউরো প্রবলেম আছে। হ্যাঁ, নার্ভের প্রবলেম। আয়ুর্বেদিক করেননি তো? না, কোনোদিন তো করিনি। আর সেইভাবে হোমিওপ্যাথি বা এলোপ্যাথি করেছি, কিন্তু তা আয়ুর্বেদিকে কি ভরসা আছে? মন থেকে সাড়া দেয় ট্রিটমেন্টটা করার? অবশ্যই যদি আমার মানে সারে সেইভাবে আমি রেজাল্ট পাই, অবশ্যই। অবভিয়াসলি। তাহলে আগামীকাল থেকে যেটা বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন, আগামীকাল থেকে ডিম খাবেন না আর কেক খাবেন না। আচ্ছা ডাক্তারবাবু, এটা কি কিউরেবল? শিওর, অবভিয়াসলি। নার্ভাস সিস্টেম প্রবলেম হচ্ছে, সেটা নার্ভটাকে একটু অ্যাক্টিভ করতে হবে। ইনঅ্যাক্টিভ হয়ে আছে নার্ভগুলো, ঠিক আপনার শরীরে স্বাভাবিকভাবে কাজ করছে না, সেটাকে স্বাভাবিকত্ব ফিরে আনতে হবে। নার্ভ যে একদম পুরো সাউন্ডলেস হয়ে গেছে, কোনো আর কাজ করছে না তা নয়, করছে, সেই সম্পূর্ণ 100% অ্যাক্টিভিটিটা নেই। ভারী বস্তু বা কিছু তুলতে গেলে তখন প্রচন্ড হাত পা কাঁপে। ঠিক 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 ঠিক। এবং হাত পা ঘেমে যাওয়া একটা ব্যাপার থাকবে, শীতকালেও ঘেমে যাবেন। যদি ইন্টারভিউ ব্যাপার থাকে বা এক্সাম এসে যায়, দেখবেন আপনার কপাল ঘেমে যাচ্ছে, ভয় ভয় একটা ফোবিয়া আসবে। সুতরাং এই জিনিসগুলো দেখা হবে। ওকে, একদম একদম ঠিক বলেছেন ডাক্তারবাবু। তাহলে কি এবার আসা যায় আমার কাছে? অবশ্যই অবশ্যই। ওকে, চলে আসুন। ওখানে মোবাইল নাম্বার থেকে অ্যাড্রেসটা নিয়ে নিন, ওরা গাইড করে দেবে আপনাকে। ঠিক আছে, ঠিক আছে। তো এইরকম সমস্যা থাকলে আপনি চলে আসতে পারেন আজকের আমাদের সোনার বাংলা চ্যানেলে। আমি ডক্টর এস কে সেন আপনাদের জন্যই কিন্তু ওই মারাত্মক প্রবলেমগুলো থেকে আজকে মুক্তি দিয়ে থাকি, ছোট্ট ছোট্ট করে। এক গাদা পেশেন্ট আমার, বিরাট রাশ দরকার নেই, হয় না প্রয়োজন আমার। আমি টাইম নিয়ে পেশেন্ট দেখি, এটা আপনারা যারা আসেন তারা খুব ভালো করেই জানেন যে কম সময় নিয়ে এই সব পেশেন্ট দেখা যায় না। তাই সারাদিনে 100 পেশেন্ট ইম্পসিবল। আমি একদম পেশেন্ট গুনে দেখি, এবং সেই জায়গায় টাইম লাগে, অধৈর্য হলে হবে না। আসলে একটু সময় হাতে নিয়েই আসবেন। আমি জানি হয়তো কেউ বিরক্ত হয়ে যায়, কিন্তু চিকিৎসার জায়গায় আপনার যেমন সময় লাগে, আর একটা মানুষেরও সময় লাগে। তাই যারা চেম্বারে আসেন বা আসবেন, একটু সময় নিয়ে এবং সঙ্গে করে ধৈর্য নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনি কিওর হবেন, আগে থাকতেই বলে দিচ্ছি। তো চলুন, আমরা যে বিষয়বস্তুতে ছিলাম, কি কি খেলে একটু ভালো থাকা যায়, সেটা একটু দেখে নেওয়ার দরকার আছে আমার মনে হয়। তো সেটা চলুন আরেকবার আমরা যাই। ডক্টর চেম্বারে, যেখানে কোন কোন খাবার খেলে এই মারাত্মক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ওকে, Simple treatment for hemorrhoids. 1. চলুন ডক্টর চেম্বার। ইয়েস, Simple treatment for hemorrhoids. 1. গাজরের রস এবং পালং শাকের রস যদি সকালবেলা
করে খেতে পারেন, কারণ এই রোগের সমস্ত ওষুধে কিন্তু আমাদের প্রকৃতির মধ্যে এবং প্রতিদিন যে আমরা খাওয়া দাওয়া করি তার মধ্যে লুকিয়ে আছে। সুতরাং আমি বলবো যে যেগুলো দেখাচ্ছি, গাজরের রস এবং পাশে ওটা আছে পালং শাক, এটা দেখুন, আমকে শরবত করে নিয়ে তার মধ্যে 2 চামচ টক দই আর একটু আদার রস দিয়ে, ওটাও যদি সকালবেলা আর শোবার আগে 2 বার 1 গ্লাস করে এই শরবত খাওয়া যায়, তাহলে আপনার এই মারাত্মক ফিস্টুলা বা পাইলস থেকে মুক্তি পেতে পারেন। আর মোটামুটি রেগুলারিটি রাখবেন। আরেকটা দেখুন, মূলোর রস সঙ্গে বাটারকে গলিয়ে নেবেন আর মূলোর রসের সঙ্গে মিশিয়ে নিয়ে ওটাও যদি রাত্রে শোবার আগে খেয়ে শুতে পারেন, আপনি কিন্তু এই মারাত্মক কঠিন অসুখটা থেকে ওষুধ ছাড়াই সুস্থ হতে পারেন। তাই যারা আসবেন ভাবছেন তারা কিন্তু চলে আসার আগে আমি বলবো এই টোটকাগুলো অন্তত সপ্তাহখানেক সেবন করার পর তারপর আসুন, তাহলে বুঝতে পারবেন যে যদি আজকে হোম রেমেডি ঘরোয়া টোটকায় যদি আপনি এতটা রেজাল্ট পান, তাহলে যে মেডিসিনটা দেব সেটা কতটা মারাত্মকভাবে আপনার শরীরে কাজ করবে। তাই আমি এতটা অ্যাসুরেন্স দিয়ে আপনাকে ট্রিটমেন্টটা করি। লেবুর রস এবং গরম দুধের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে গুলে নিয়ে কেটে যাবার আগে যদি খেয়ে নেন তাহলেও পাইলস সারে। খেজুরকে দুধের মধ্যে সিদ্ধ করে একদম চটকে নিয়ে সেই জুসটা যদি খাওয়া যায়, দুধের সাথে খেজুরকে গরম করে চটকে নিয়ে যদি শোবার আগে খান, তাহলেও কিন্তু আপনি আনসার পাবেন। চলুন ফিরে আসি। তো এইরকম ছোট্ট ছোট্ট টোটকা যদি আবার ভুলে যান, ওখানে মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করবেন। ওই মোবাইল নম্বরে কিন্তু আবার আপনাকে আমি বলে দেব, যদি ভুলে যান যে মনে রাখতে পাচ্ছেন না যে যে টোটকাগুলো আমি বলে দিয়েছি, আপনি সেগুলো আবার লিখে নিতে পারেন। ইয়েস, হ্যালো 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 হ্যালো, সরি, 1 সেকেন্ড ট্রাই। আচ্ছা, যিনি চেষ্টা করেছিলেন আরেকবার ট্রাই করে দেখুন। আমার মনে হয় যে আবার সুযোগ পেয়ে গেলেও যেতে পারেন। তাই আজকে ফোনে তারাই আসবেন যাদের খুব মারাত্মক সমস্যা, প্রচুর রিপোর্ট একবারে বালিশের মতো ভর্তি হয়ে গেছে, বিছানা তলা থেকে উপর অব্দি চিত্রগুপ্তের খাতার মতো জমা করতে করতে একবারে সেই রিপোর্টগুলো লাল হতে শুরু করেছে, তাম্রপত্রের মতো। তারা একবার ফোন করুন। মানে যারা দীর্ঘ বছর ধরে এই রোগ থেকে মুক্তি পাননি, আমি তাদের জন্য এই অনুষ্ঠানটা করি। শুধু তারাই একবার ফোন করুন, দেখুন না সুরাহা হয় কিনা। যখন এতটা বলছি তাহলে কিছুটা তো হবেই, আর সেই কিছুটা মানে আপনি কিওর। তাই একবার ট্রাই। তাহলে আজকে আসতে ভুলে যাবেন না। যারা ফোন নিয়ে রেডি হয়ে বসে আছেন চলে এসেছেন। ওকে, দেখি। ইয়েস, হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার, বলুন। ডাক্তার নমস্কার। বলুন। হ্যাঁ ডাক্তার, আমার না অনেকদিন ধরে আমার পেটে না প্রচন্ড ব্যথা হয়, জানেন, নাভি গোড়াটা ব্যথা হবে। 3-4 বার ভোরবেলা উঠলে না 3-4 বার পায়খানায় যাবো, আর পায়খানাটা পরিষ্কার হয় না, রাত্রিবার ঘুম হয় না, আর প্রচন্ড অম্বল অ্যাসিড হয়। জল খাওয়া হয়? হ্যাঁ, জল খাই আমি একেবারে মেপে, আমি 2 বোতলের জল খাই একদম। তার মানে 2 বোতলে 1 লিটারের বোতল হলে তখন একটু কম খাই, আবার বাড়িতে এসে সেটা খাই। ভেরি গুড। বয়স কত দিদি এখন? এখন আমার বয়স 65। 65। আমার এই রাত্রিবেলা পেটটাই আমার কিছুতে হচ্ছে, শুধু নাভির গোড়া কামড়াবে আর শাক পাতা কিচ্ছু খেতে পারবো না। মানে যতক্ষণ পেট থেকে না বেরোবে পেটের যন্ত্রণা কমবে না। বেশ, আপনার এই সমস্যা দূর করে দিচ্ছি আমি। সকালবেলা 1 ফালি পেঁপে টুকরো খোলা না ছাড়িয়ে, শুধু একটা ফালি কাঁচা পেঁপে খোলা না ছাড়িয়ে সকালবেলা খালি পেটে খাবেন, মোটামুটি 15 দিন। আর আরেকটা কাজ করবেন, ত্রিফলার পাউডার যদি অরিজিনাল হয়, যারা শিকড় বাকড় বিক্রি করে তাদের কাছে ডাস্ট পাওয়া যায় পাউডার, ওই ত্রিফলার পাউডার এনে 1 চামচ ত্রিফলার পাউডার 1 গ্লাস জলের মধ্যে কাঁচের গ্লাসে ভিজিয়ে রাখবেন, সকালে সেটা খাবেন। রাত্রে ভিজিয়ে রেখে সকালে সেটা সেবন করুন। দেখুন আপনার পেটের এই যে সমস্যা আছে আশা করছি সম্পূর্ণরূপে চলে যাবে। এটা একটু দীর্ঘদিন খাবেন, মাসখানেক খাবেন, ওকে? তারপর আর যদি একটু বেঁচে গুছে থাকে তাহলে আরেকবার আমাকে ফোন করে নেবেন, ওখানে মোবাইল নাম্বারটা নোট করে রাখুন। আচ্ছা ডাক্তার, আমি যে রাত্রে যে ঘুম হয় না আমার, একদম আমি উঠে বসে থাকি। ঘুম হয় না? তাহলে দারচিনি চেনেন তো, গরম মশলায় দেওয়া থাকে। দারচিনি, যদি দারচিনি ওটারও পাউডার পাওয়া যায়, ছোট চা চামচের 1/2 চামচ দারচিনি 1 চামচ মধুর সাথে মিশিয়ে একটু গরম জলের সঙ্গে রাত্রিবেলা শোবার আগে খেয়ে শুন, দেখবেন নিঃস্বপ্ন টানা ঘুম হচ্ছে সকাল অবধি। আচ্ছা, মধুটা তো ডাক্তার খেতে পারি না, মধুটা দেখলেই না আমার গাটা কিরকম করে উঠে যায়।
তাহলে শুধু গরম জলে খান। শুধু গরম জল ওই দার্চিনি খেলে হবে? হ্যাঁ হ্যাঁ হবে। ঠিক আছে, আচ্ছা ডাক্তার, ঠিক আছে, ওকে, নমস্কার। নমস্কার। তো এইরকম এগুলো ছোটখাটো সমস্যা নয়, এই সমস্যায় কিন্তু অনেক মানুষকে দেখেছি যারা মানসিক রোগাক্রান্ত হয়ে গেছে এই পেটের প্রবলেমে, সারছে না, আমাশা, গ্যাস, অম্বল, একই কথা বারবার। ঘুম থেকে উঠে রোজ অ্যান্টাসিড খেতেই হয়, শুধু একটা দুটো কিনে আনে না, গোটা বাক্স নিয়ে এসে সারা মাস ড্রেসিং টেবিলের সামনে রাখা থাকে। ঘুম থেকে উঠেই একটা করে, শুতে যাওয়ার আগে একটা করে, আর কোথাও বেড়াতে গেলে পকেটে 4টে রেখে দেওয়া থাকে। এত অ্যান্টাসিড খাবেন না। আপনি হয়তো ভাবছেন অ্যান্টাসিড খেয়ে সাময়িক আপনার উপকার হচ্ছে, কিন্তু সেই উপকার মারাত্মক ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। আগামী দিনে আপনার পেটে আলসার হবার সম্ভাবনা অনেক বেশি। তাই যারা এই সমস্ত গ্যাস, অম্বল, অ্যাসিডিটিতে ভুগছেন অথবা কোষ্ঠকাঠিন্যে, অবশ্যই পেটটাকে ঠিক করে নিন। এর আগেও বলেছি, পেট ভালো যার সব ভালো তার। না হলে পেট খারাপ আছে, খেয়ে হজম করতে পারছেন না, আপনার স্বামী সোনার নেকলেস এনে গলায় পরিয়ে দিলেও দেখবেন আপনার মুখে হাসি ফুটছে না। কেন? পেটটা ঠিক নেই তো। তাই পেট খারাপ থাকলে মন খারাপ, মাথা খারাপ, সবকিছু হয়ে যাবে। আগে ওইটাকে ঠিক করে নিন। আর এটা থেকেই কিন্তু এই যে আজকের বিষয়বস্তুটা আছে অর্শ, এই ছোট্ট করে পেটের প্রবলেম থেকেই কিন্তু আস্তে আস্তে এই অ্যাকিউট ক্রনিক প্রবলেম পাইলসে চলে যায়। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি একটু ডাক্তার সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলছি আমি, বলুন বলুন, বলছি। বলছি ডাক্তার, আমার না এই দেড় মাস মানে 1.5 বছর ধরে তার নার্ভের প্রবলেম করছে। মানে নার্ভের প্রবলেমটা কি বলুন তো, জ্বালা করে আমার, মানে হাত পা, আচ্ছা মানে আচ্ছা, কোমর থেকে পা পর্যন্ত, আর হাতের মানে মানে হাতের এখান থেকে মানে জ্বালা করতো। এটা এখন আমি ডাক্তার মানে দেখানোর পরে আমাকে একটা ওষুধ দিয়েছিল, ওনার মানে মেডিসিন অ্যালোপ্যাথি খাই। অ্যালোপ্যাথি সেরেছে? সারেনি নিশ্চয়ই, সারলে আপনি ফোন করে ফেলতেন না, তাই তো? না ডাক্তার, কি বলুন তো, এই যখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তারপরে বৃষ্টির সময়, ঠান্ডার সময় এগুলো না বাড়ে। যে ওষুধ খাচ্ছি তখন ঠিক, যখন বসুন্ধরা খাচ্ছি মানে এই সিজন চেঞ্জের সময় আমার জিনিসটা বেশি প্রবলেমটা দেখা দিচ্ছে। বয়স কত এখন? এজ এই 40 মতন হবে। 40? হ্যাঁ স্বাভাবিক, 40 থেকেই তো চালসের সমস্যা আসে, নার্ভের সমস্যা, একটু ব্যথা যন্ত্রণা দেখা দেবে, একটু খাবার হজম কম হবে। তা প্রবলেমগুলো আছে ডাক্তারবাবু। তো একটা দিন চলে আসা হোক না। হ্যাঁ, আর একটা প্রবলেম আছে, পাথার কাছে মানে একদম মল রোডের কাছে, ওখানে একটা না ঘামাচির মতন হয় কিন্তু। আচ্ছা অনেকদিন পুরো প্রবলেম করে না, কিন্তু কি হতো মাঝে মাঝে দেখছি এখন, আগে অনেকদিন ধরে ওটা কোনো কিছু অসুবিধা হয় না, এখন কি মাঝে মাঝে ওটা না একটু বড় হয়, মানে দেখা করে, আবার থেকে আপনি থেকে কমে যায়, আবার থেকে মাস 2 পরে আবার ওটা দেখা যায়। ওটাই ফিসচুলা, ওটাই ফিসচুলা। ওই বিষয়বস্তুটাই আজকে হচ্ছে। ঠিক। তো আমি বলি কি দিদি, প্রবলেমগুলো বেশ বড় বড়ই প্রবলেম, এগুলোকে নিয়ে বসে থাকা একদম উচিত নয়। 40-এ পা দিয়ে ফেলেছেন যখন, আমি বলবো একটা দিন চলে আসুন বাড়ির লোকের সঙ্গে বেড়াতে বেড়াতে। আমার বাড়ি দমদম। তাহলে তো কোনো অসুবিধাই নেই। না না, আমার কাম নেই। হ্যাঁ, আপনি রান্না অর্ধেক অবস্থায় ছেড়ে এলেও আপনার ডাক্তার দেখানো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলে আসুন। নমস্কার। নমস্কার। তো আজকে যে বিষয়বস্তু ছিল, যাদের এই সমস্যা আছে, যারা টিভির পর্দার সামনে বসে আছেন, খুব মনোযোগ সহকারে গভীর মন দিয়ে দেখছেন, দেখলে হবে না, সমস্যাটা সমাধান করতে হবে। আর সেই সমস্যা সমাধানের জন্য আমি বেশ কিছু হোম রেমেডিস বলে দিচ্ছি, আপনাদের ঘরোয়া টোটকা, সেগুলো করার চেষ্টা করুন। আর না হলে বাড়ির লোককে নিয়ে যদি কোনো রিপোর্ট করা থাকে সঙ্গে নিয়ে চলে আসুন, দেখুন আপনার সুরাহা হয় কিনা। তাই যারা আজকে ফোনে অনেকে ট্রাই করলেন, হয়তো কেউ কেউ পেয়েছেন, কেউ কেউ পাননি, যারা মন খারাপ করে বসে আছেন তাদের বলে দিই যে ওখানে 3টি মোবাইল নাম্বার দেওয়া আছে, এখানে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, আর এই 3টে নাম্বারে যে কোনো একটি নোট করে রাখুন, যে কোনো একটি আপনার নাম নথিভুক্ত করে দিন। আর আসতে গেলে কিভাবে পথ নির্দেশ ওরা গাইড করে দেবে আপনাকে। সুতরাং তারাই আসুন যারা সত্যিকারের সমস্যায় ভুগছেন, যারা বহু খরচা করে বহু সময় ধরে ট্রিটমেন্ট করিও সুরাহা পাননি। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। আপনি সেনবাবু বলছেন নাকি? হ্যাঁ বলছি। আচ্ছা, আপনি ক্যান্সার হয়ে করেন? হ্যাঁ।
ক্যান্সার হলে হ্যাঁ। এটা কি অপারেশন নিয়ে করে নিয়ে গেলে ভালো হবে না? একদম নয়, একদম নয়। অপারেশন করা মানেই সেটাকে ক্যালেন্ডারে দাগ দিয়ে দিল, পেশেন্ট আর এতদিন বাঁচবে। খুব রেয়ার, খুব কম পার্সেন্ট বেঁচে আছে আফটার অপারেশন, সেটা উপরওয়ালার দোয়ার উপরে। ম্যাক্সিমামটাই অপারেশন করালে আরো ছড়িয়ে যাবে চারিদিকে, স্প্রেড হবে। একটা জায়গায় আছে এখন, তখন 4 জায়গায় হয়ে যাবে। তো কোনটা বেস্ট হবে? বেস্ট আমি বলবো যে বিফোর অপারেশন, হ্যাঁ, অপারেশনের আগে আসাই বেটার হবে। ও আগে গেলে এটা হয় তখনই হ্যাঁ, সরি বুঝলাম না। মানে আপনি হ্যালো, হ্যাঁ বলছি, যখন পেশেন্টকে নিয়ে যাবো আপনারা ওখানে হ্যাঁ তখনই ভালো হবে, অপারেশন আগে? হ্যাঁ অবশ্যই। অপারেশন করলে আপনি আমার কাছে আসবেন কেন? অপারেশন করা হয়ে গেলে তো পেশেন্ট বাড়িতেই থাকবে না, কারণ তারা তো একটা ট্রিটমেন্ট, মেডিসিন ইত্যাদি, কেমোথেরাপি, রেডিওগ্রাফি সব দিয়েই তো বাড়ি পাঠাবে তারা, তাই না? তো সুতরাং আমি বলবো যে অপারেশন যদি না করিয়ে থাকেন তাহলে বেটার, তাহলে চলে আসুন, এতে রেজাল্ট অনেক বেশি। অপারেশন করিয়ে ফেললে চান্সেস খুব কম থাকে, পেশেন্ট খুব তাড়াতাড়ি 4 স্টেজে পৌঁছে যায়। ও খুব তাড়াতাড়ি হ্যাঁ, ছড়িয়ে যায় অনেক বেশি। আচ্ছা, আয়ুর্বেদিক ছড়াই না? হ্যাঁ হ্যাঁ, বলছি আয়ুর্বেদিক, আপনাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কিন্তু ছড়াই না? না আমরা তো কাটাকাটি করছি না, না ছড়াবে কোথা থেকে? একটা জায়গাতেই টিউমারের মধ্যেই তো জার্মস গুলো রয়ে যায়। জানেন কোন কোন ক্যান্সার ট্রিটমেন্ট করে? অনেক তো রকমের আছে। হ্যাঁ হ্যাঁ আমি সব রকম ক্যান্সার ট্রিটমেন্ট, হ্যাঁ, ক্যান্সারের যে কোনো, ক্যান্সারের যে কোনো। ঠিক আছে, আপনি রিপোর্ট নিয়ে চলে আসুন। পেশেন্টকে যদি না আনতে পারেন, আর যদি হাঁটাচলা করতে পারে তাহলে উইথ পেশেন্ট। ওকে, তো যারা ফোন করছেন তাদের আবার বলে দিই, মনে করে দিই, মোবাইল নাম্বারটা নোট করে রাখুন, 1st, 2nd আর 3rd। এখানে মোবাইল নাম্বারটা দেওয়া আছে। যদি আপনার ফার্দার আমার সঙ্গে সরাসরি কথা বলে ডিসকাশনের প্রয়োজন থাকে, যদি মনে করেন যে হ্যাঁ একবার কথা বলে তারপর চেম্বারে পৌঁছাবো, তাহলে অবশ্যই নাম্বারের যে কোনো একটি নোট করে রাখুন। হয়তো কোনোদিন আপনার প্রয়োজনে আমি এসে যেতে পারি। এবং আগামীকাল সকাল 10টা থেকে সরাসরি আপনাদের সঙ্গে কথা হয়, প্রতি মঙ্গলবারই, যেটা টক টাইম ডেজ আমার থাকে। সুতরাং ফোন নাম্বারটা অবশ্যই নোট করে রাখুন, হয়তো একদিন আপনার প্রয়োজনে লাগবে। তাই আজকে যে বিষয়বস্তু ছিল, চলুন আরেকটু আমরা দৃষ্টিপাত করি আজকের বিষয়বস্তুতে, কারণ আজকের বিষয়টিও ভেরি ইম্পর্টেন্ট। যে পাইলস থেকে, অর্শ থেকে অপারেশন করালে কি মারাত্মকভাবে সেটা ক্যান্সারের দিকে চলে যায় আফটার অপারেশন, সেটা আমাদের জানা প্রয়োজন। কারণ আগেই যে দাদা ফোন করেছিলেন, উনিও একটাই কোশ্চেন যে অপারেশন করে নিলে কি বেটার? কারণ আমরা অনেকেই জানি না অপারেশনে কতটা কি উপকার হয়। এখন অনেক মানুষের এখনো ধারণা আছে বোধহয় অপারেট করে ফেললেই বোধহয় 100% কিওর হয়ে গেল, ওটাকে কেটে বাদ দিয়ে ফেলার পরে। যাকে দিয়ে অপারেশন করাবেন, যে ডক্টরকে দিয়ে, আমি বলে দিই সরাসরি, সেই ডক্টরকে একবার জিজ্ঞেস করুন যে এই টিউমারটা কেটে বাদ দেবার সময় আবার ছড়িয়ে যাবে না তো? এই উত্তরটা অবশ্যই পেলে তাহলে অপারেশনটা করুন। ইয়েস, হ্যালো। ডক্টর সুনিশ্চয় কথা বলছি। হ্যাঁ বলছেন, বলুন। হ্যাঁ, বলছি কি আমার মার এরকম নার্ভের প্রবলেম আছে। বয়স কত মার? আজকে ধরুন বছর ঘরেনি এখনো, 5-6 হচ্ছে। না না, বয়স কত? বয়স 58। 58। আচ্ছা, কি রকম নার্ভের সমস্যা হচ্ছে? ডান হাত আর বাঁ পাটা প্রচন্ড পরিমাণে কাঁপছে, আর পাটা তুলতে পারে না। তার মানে সেরিব্রাল অ্যাটাক, স্ট্রোক হয়ে গিয়েছিল? না, সেটা একটা ফেটা কিছু হয়নি আর কি। কিন্তু সিমটম বলছে যে মাইল অ্যাটাক হয়ে গেছে, কারণ ওই দিকের হাত, ডান দিকের হাত আর পায়ে কি জোর নেই একদম? না, পায়ের জোর, হাতের জোর সবই আছে। আচ্ছা, কিন্তু উইক, খুব দুর্বল? না, দুর্বল ঠিক না, কি বলুন তো, মানে একবার পড়ে গেছিলেন সিঁড়ি থেকে, পড়ে যাওয়া তো উনি পাটা 4 ইঞ্চি নিচে উঠতে পারে না। তাহলে কি ব্যথা যন্ত্রণা আছে? হ্যাঁ, ব্যথা যন্ত্রণা আছে, কোমরটা নিচু হয়ে গেছে দিন দিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে সেদিন আপনারা যে অ্যাড্রেসটা দিচ্ছেন ওখানে আমার মাকে তো নিয়ে যাওয়া সম্ভব নয়, 4 ইঞ্চির উপরে পাটা তুলতে পারেন আর কি। কোনো প্রয়োজন নেই, আপনি মার কাছে বসে বসে জিজ্ঞাসা করে করে নোট করে নিন যে কি কি অসুবিধা হচ্ছে আর আপনি কি কি অসুবিধা দেখছেন। এই দুটোকে একই পেজের মধ্যে নোট করে নিয়ে আমার কাছে চলে আসুন, পেশেন্টকে না আনলেও চলবে। ঠিক আছে? আরেকটা কথা বলছি। বলুন। বলছি আমার হাজবেন্ডের না পেটফুলে আছে। আচ্ছা। তা ওনার একবার কিন্তু গত বছর ফেব্রুয়ারি মাসে 15 তারিখে ওনার মানে স্ট্রোক হয়ে গেছে। আচ্ছা। তা এই ক্ষেত্রে ওনার পেটফুলে কি আপনার আয়ুর্বেদিক ওষুধের দ্বারা কি মানে সম্ভব? ওনাকে নিয়ে আমি যেতে পারতাম, কিন্তু আমার মাকে নিয়ে যেতে পারবো না। ঠিক আছে, তাহলে হাজবেন্ডকে সঙ্গে নিয়ে চলে আসুন। আর আমার মার যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো সব নিয়ে যেতে পারবো? রিপোর্টগুলো নিয়ে আসুন। হ্যাঁ, তাহলে মার সম্বন্ধে কিভাবে হয়ে যাবে তো? হ্যাঁ,
ওকে, ওখানে মোবাইল নাম্বার নোট করে নিন, ওখানে অ্যাড্রেস বলে দেবে আপনাকে। ওকে, এটা নিয়েছি আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই রকম সমস্যা কারোর মার, কারোর বাবা, কারোর কাকা জ্যাঠা, ছেলে মেয়ে, স্বামীর, অনেক সমস্যা। এরকম সমস্যা নেই তো আমরা সারা দিন ভুগছি। এখন বামের বিরুদ্ধেও লড়াই না, ডামের বিরুদ্ধেও লড়াই না, নিজেকে বেঁচে থাকার লড়াই। এখন মানুষকে বেঁচে থাকতে হবে। সেই লড়াইতে যদি জিতে যান তাহলেই আপনি টিকে থাকলেন, না হলে আপনার অস্তিত্ব শেষ। সুতরাং নিজের প্রতি যত্ন নিন, নিজের শরীরটার দিকে তাকান, লক্ষ্য রাখুন, শরীরটাকে সার্ভিস করান। বাড়িতে টিভি সার্ভিস করাচ্ছেন, গাড়ি সার্ভিস করাচ্ছেন, প্রতি 2 বছর 3 বছর ছাড়া আপনার বাড়ি মেরামত হচ্ছে, রং হচ্ছে, রিপেয়ার হচ্ছে। আপনার শরীরটা রিপেয়ার হচ্ছে কোথায়? সার্ভিস করান। তাহলেই দেখবেন যে বড় কোনো কঠিন অসুখ থেকে আপনি দূরে থাকছেন। কারণ 6 মাস ছাড়া বা বছরে একবার হলেও অন্তত যদি ডক্টরের সঙ্গে দেখা করে ফুল বডি চেক আপ করিয়ে আপনি ট্রিটমেন্টটা নিয়ে নেন, যেখানে যেখানে অসুবিধা আছে, আমার মনে হয় না যে কোনো অসুবিধা নিয়ে বেঁচে থাকতে পারে। সুন্দর স্বাস্থ্যই সব থেকে বড় সম্পদ, সেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। আমরা জানি জমি, বাড়ি, টাকা, ব্যাংক ব্যালেন্স, এটাই বোধহয় বড় সম্পদ। না, ভুল। এগুলো শুধুমাত্র মোহ আমাদের একটা। কিন্তু শরীরটা যদি কষ্ট থাকে, ওই যে বললাম, গলায় সোনার নেকলেসটা পরেও আপনি আয়নার দিকে তাকিয়ে এক বিন্দু হাসতে পারবেন না। ইয়েস, হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, হ্যাঁ বলছি, আমি সুতপা বলছি থানা থেকে। তো আমার প্রবলেম হচ্ছে কি, ডাক্তার দেখিয়েছিলাম, বুকে একটা পেইন হয় সবসময়। আচ্ছা, আর ডান দিক না বাঁ দিক? হার্টের দিকে? হার্টের মাঝখানটাতে হয়। আচ্ছা, হার্টের দিকেও হয়, মাঝখানেও হয় বেশি। পায়খানা পরিষ্কার হয় এভরিডে? মানে খুব পরিষ্কার ভালো হয় না। গ্যাস অম্বল, অ্যাসিডিটি ফিল হয়? হ্যাঁ, গ্যাস অম্বল, মানে দুবেলা করে ওষুধ খেতে হয়, আবার এমনি সিরাপও খেতে হয়। ঠিক। আর নিমন্ত্রণ বাড়িতে গিয়ে বা একটু ভালো মন্দ খেয়ে হজম করতে পারেন? ওটা প্রবলেম হয়, এটা কিছু অসুবিধা হয়। ঠিক, লিভার ডিসঅর্ডার চলছে। ওকে, সময় করে একটা দিন চলে আসা হোক। যদি এই অ্যান্টাসিড খেয়ে খেয়ে ভালো লেগে থাকে তাহলে কন্টিনিউ। আর যদি বলেন যে না, এটা থেকে মুক্তি পেতে হবে, তাহলে বলবো আয়ুর্বেদিক। আর দুপুরবেলা ভাত খাবার পর একটি করে গোটা আমলকি চিবিয়ে চিবিয়ে খাবেন। এখন শীতকালে আমলকি অ্যাভেলেবেল বাজারে। এই শীতকালটায় মাসখানেক অন্তত দুপুরে ভাত খাবার পর একটি করে আমলকি খেয়ে অন্তত 1 গ্লাস জল খাবেন, ঠিক আছে? আর আরেকটা প্রবলেম হচ্ছে কি, বুকটা না মাঝে মাঝে কাঁপে। তাহলে সেটা নার্ভাস সিস্টেম প্রবলেম আছে কিনা বা কোনো হার্টে প্রবলেম হচ্ছে কিনা চেক আপ করে দেখার আছে। অলরেডি ইসিজির প্রয়োজন আছে। আপনি এর কোনো রিপোর্ট করিয়েছিলেন এর আগে? হ্যাঁ, ইসিজি করিয়েছিলাম, ইসিজিতে কোনো প্রবলেম ধরা পড়ছে না, কিন্তু হাতটা কাঁপে। তাহলে ইসিজিতে ধরা না পড়লে ইকো রিপোর্ট করাতে হবে, ঠিক আছে? আপনি হ্যাঁ, ইকো রিপোর্ট করালে আশা করছি সেটা ধরা পড়বে, কারণ ইসিজি থেকে ওটা আরো প্রম্পট রেজাল্টটা দেয়। আপনি চলে আসুন, আপনাকে বাইরে কোথাও করাতে হবে না, আমার এই সেন্টারই করিয়ে দেবো আমি। না, আরেকটা জিনিস কি, ওটা হচ্ছে ভয় পেলে বুকটা যেরকম হয় না, ওটাও সব। বুঝতে পেরেছি, ধুকপুক করা, ফোবিয়া, ঠিক আছে। এগুলোর জন্য সাইকোলজিক্যাল কিছু ওষুধও খেতে হবে, কেমন? এটা কারণ মনের অসুখও একটা আছে, কারণ হুট করে ভয় পেয়ে যা, দুম করে একটা বাজির আওয়াজ হওয়া, সেটা একটু চমকে ওঠা, বুকটা ধরপড় করা, এই ব্যাপারগুলো হতে থাকে। সুতরাং এগুলো সাইকোলজিক্যাল ট্রিটমেন্টে চলে যাচ্ছে, সঙ্গে ফিজিক্যাল ট্রিটমেন্টটাও প্রয়োজন আছে। আপনি একটা দিন চলে আসুন, কেমন? আচ্ছা, ওই তো ফোন নাম্বার দেওয়া আছে? হ্যাঁ, ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নোট করে নিন, তাহলেই হবে। ওকে। এরকম অ্যাকুট প্রবলেম যারা একদম হাউসওয়াইফ, শুধু খন্তি হাতা করা ছাড়া কিচ্ছু বোঝেন না, তাদের যদি এরকম মারাত্মক অসুখ হয়ে যায়, কি করে মুক্তি পাবে? তারা তো নিজেরাও জানে না কি অসুখ হয়েছে, আদৌ কোন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে তারা। তাই মাঝে মাঝে ডক্টরদের কাছে আসা উচিত। যদি আপনাদের এটা অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে বলবো যে মাঝে মাঝে বসা উচিত। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বলবো যে আপনার রিলেটিভদের বলুন যে আমার কাছে আসার প্রয়োজন নেই, অনুষ্ঠানটা দেখুক, 50% তাতেই সুস্থ হবে। কারণ আমি যা ঘরোয়া টোটকা বলে দিই প্রতিটা ডিজিজ নিয়ে, আশা করি সেটা মোটামুটি কন্টিনিউটি রাখলে আপনি অনেকটা রিলিফ হবেন। তাই আসার আগে সবাই ঘরোয়া টোটকা সেবন করেই আসে। আর যাদের খুব এমার্জেন্সি, তাহলে একদম দেরি নয়, আগামীকালে হতে পারে,
আদারওয়াইজ বৃহস্পতিবার, আদারওয়াইজ শনিবার এবং রবিবার। আরেকটা ঘোষণা আগেও করেছি, বারবার বলে থাকি, তবুও আবার বলে দিই, যারা ক্যান্সার রোগী বা HIV তাদের জন্য আলাদা করে ডেট রেখে দিয়েছি। শনিবারটা শুধু আমি ক্যান্সার আর HIV এই দুটো পেশেন্ট দেখি। অন্যান্য পেশেন্টরা শনিবারে প্লিজ ভিড় করবেন না, কারণ আমি সেই দিনে খুব সীমিত পেশেন্ট দেখি এবং খুব সময় নিয়ে দেখতে হয় আমাকে। ভেরি ক্রনিক ডিজিজ, আপনারা বুঝতেই পারছেন। তাই এই ডিজিজ নিয়ে অন্য দিনেও আপনারা ভিড় করবেন না। তাই গতকালকে প্রচুর ক্যান্সার পেশেন্ট এসে হাজির হয়ে গিয়েছিলেন, কিছু করার নেই, ডাইরেক্ট অ্যাম্বুলেন্স এসে হাজির। কিন্তু তবুও বলবো যে আপনারা প্লিজ ট্রাই টু অ্যাটেন্ড স্যাটারডে, কারণ এই দিনটাতে আমি সময় নিয়ে দেখি এবং আপনাদেরও স্যাটিসফাইড হবে যে হ্যাঁ একটা নিরাকারের জায়গা আমি দিতে পারবো। কারণ ডিজিজ দুটোই সাংঘাতিক, ক্যান্সার অ্যান্ড HIV, সেই দুটো রিপোর্ট ভীষণভাবে স্টাডি করার প্রয়োজন হয় এবং কেস হিস্ট্রিটা জানতে হয়, বাড়ির লোকের সঙ্গে কথা বলতে হয়। সুতরাং ওই 10-15 মিনিটের মধ্যে এই পেশেন্টকে আমি ছেড়ে দিতে পারি না, মিনিমাম আধা ঘন্টা থেকে 45 মিনিট করে ইচ পেশেন্টে টাইম লেগে যায়। প্লিজ, তাই আবার অনুরোধ করি, যারা ক্যান্সার পেশেন্ট এবং HIV আসছেন বা আসবেন বলে ঠিক করছেন, শুধুমাত্র শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি হাজির হয়ে যান। আর এবারে চলুন আজকের লাস্ট ফোন, তারপর সুন্দর একটি ইয়েস। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি ডক্টর কে সেন ফ্রম কালীঘাট থেকে বলছিলাম। হ্যাঁ বলুন বলুন দাদা। আমি বলছিলাম আপনি যদি একটু কাইন্ডলি, যে সমস্যাটা প্রচন্ড প্রবলেম হচ্ছে, একটু যদি কাইন্ডলি। কি সমস্যা হচ্ছে আমাকে একটু বলুন। প্রবলেম নাক ডাকার উপরে একটু যদি। নার্ভ ডাকাটাই একটা বিরাট সমস্যা হয়ে গেছে আমাদের মানে দাম্পত্য জীবনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নার্ভাস সিস্টেম প্রবলেম হচ্ছে। হ্যাঁ, হ্যালো, নার্ভাস সিস্টেমের কিছু ডিসঅর্ডার তো বুঝতে পারছি না অ্যাপারেন্টলি। আচ্ছা, আপনি কি ফিল করছেন? উইকনেস? আমি যেটা বাইরে থেকে ফিল না লেম্যান হিসেবে যেটা বুঝতে পারছি, শোয়ার পরে প্রচন্ড নাক ডাকছে কিডনি, বুঝলেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা আপনার না, এটা প্রচুর পরিবারে আছে। আজকে যদি 15 কোটি আমাদের পশ্চিমবাংলায় মানুষ হয় জনসংখ্যা, তাহলে বলবো যে 14.5 কোটি এই প্রবলেমে ভুগছে। আর বাকি বলবেন যে তাহলে 50 লাখ কেন তারা কিছু বলছে না, সহ্য হয়ে গেছে, ভয়ে থাকে তারা, কোনো এই ব্যাপারে কথাই বলতে পারে না। মানে আপনি প্রথম আন্দোলন শুরু করলেন দাদা। ঠিক আছে, ওকে, আমি একটা নিশ্চয়ই অবশ্যই এইটা অবশ্যই দিদির জন্যই বলে দিই আমি, যে এক বাটি জল নেবেন, ছোট একটা পটে একটুখানি জল, অর্ধেক আর নিলেও হবে, ওকে। আর তার মধ্যে খাবার যে কর্পূর হয়, খাবার কর্পূর আর হাফ চামচ বাদাম তেল, আপনি মনে থাকবে তো? হ্যালো, হ্যাঁ, হাফ চামচ বাদাম তেল, আর তার সঙ্গে 1 কোয়া রসুনকে ছিঁচে নিয়ে, মানে একটু থেতো করে নিয়ে ওই জলের মধ্যে দেবেন, দিয়ে ওটাকে ফোটাবেন। যে স্টিমটা উঠবে না, শোবার আগে নাক দিয়ে শ্বাস নেবে, মুখ দিয়ে ছাড়বে, মোটামুটি ঘড়ি থেকে 5 মিনিট, এর বেশি না। এই ভেপারটা, এই স্টিমটা যদি মোটামুটি 10 থেকে 15 দিন কোনো ব্যক্তি বা ব্যক্তিনী নিয়ে থাকে, তাহলে তার এই মারাত্মক নাক ডাকার শব্দটা কিন্তু চিরতরে হারিয়ে যাবে। ঠিক আছে, একবার ট্রাই করে দেখুন। এটা কিন্তু রেডিমেড ক্রিম মলম তৈরি করা আছে আমার, যেটা জলের মধ্যে ফেলে স্টিমটা নিতে হয়। তবুও একদম অরিজিনাল টোটকাটা বলে দিলাম, আপনি একটু করে দেখুন। ওকে, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। তো চলুন, আজকে একদম শেষের পাতা এসে গেছি আমরা। আর আজকের এই শেষের পাতায় এসে দেখা যাক আজকের শেষ নিবেদন। আমরা সবাই চেষ্টা করি কিছু না কিছু করার জন্য, কেউ নিজের জন্য করে, কেউ অপরের জন্য করে। তবে ইচ্ছা থাকলেই যে করা যায় সেটা কিন্তু প্রমাণ আমার কাছে। কারণ কাউকে কিছু দেব, ঢাকঢোল পিটিয়ে দেবার প্রয়োজন হয় না। ইচ্ছা করলে নীরবে দেওয়া যায়, কারোর উপকার করলেও সেটা করা যায়, নীরবে করা যায়, মাইক বাজিয়ে প্রয়োজন নেই। সুতরাং আমাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদেরও সেই শিক্ষাটাই দিন যে মানুষের জন্য যেন তারা কিছু করার প্রচেষ্টা রাখে, মানসিকতা রাখে। সেটা নিয়ে আজকের একটি ছোট্ট টেলিফিল্ম শেষ নিবেদন। চলুন, ডক্টর চেম্বার।
গ্রীষ্মের দুপুরের এই দাবদাহে দুটো পা খালি পায়ে রাস্তায় ফেলা যায় না। আর এই গরিব মানুষ, ভিখিরি যারা, কাগজ কুড়ে যারা, তাদের তো পায়ে জুতোও থাকে না। কিন্তু বলে না, যার কেউ নেই তার উপরওয়ালা আছে। কেউ দেখেনি, কিন্তু দেখেছিল একটি ছোট্ট ছেলে। আর আমরা বলি না, যারা ছোট শিশুদের মধ্যে নারায়ণ থাকে? সত্যিই তাই। এই ছোট্ট শিশুর ছোট্ট ছোট্ট চোখ দুটি লক্ষ্য করেছিল ওই দিন দুঃখী মানুষটার কষ্ট, যে পায়ে গরম লাগছে বলে সে সেই গরম থেকে কিভাবে বাঁচবে দুটো শেষ হয়ে যাওয়া প্লাস্টিকের জলের বোতলকে কিভাবে পায়ের জুতো বানিয়ে সে একটু একটু করে হেঁটে যাচ্ছে। ছেলেটির মাথায় রয়ে যায় ব্যাপারটা। হয়তো তার মনে এসেছিল কিছু করি তার জন্য, কিন্তু তো সে ছোট, কোথা থেকে পারবে? তার কাছে নিজের রোজগারের পয়সা নেই। এমনি ভাবেই হয়তো এই গরিব মানুষগুলো চলতে চলতে পায় চাঁদের পাহাড়ের উদ্দেশ্যে। কিন্তু এই ছোট্ট মানুষটা থেমে থাকে না। সে বাড়িতে যায়, তার জমিয়ে রাখা ভাড়ের পয়সা থেকে সেই জমানো টাকাগুলো নিয়ে সে জুতোর দোকানে যায়, গিয়ে একটা বড়দের জুতো কিনে আনে। সে যে জুতোটি আপনি আমি হয়তো কিনতে পারবো না, ওই বড় লোক বাবার ছেলেটি হয়তো পেয়েছিল। সে সাইকেলে করে বাড়ি থেকে একা একা এসে ওই বৃদ্ধ দিন দুঃখী মানুষটার হাতে তুলে দিয়েছিল এক জোড়া জুতো। টাকা নয়, খাবার নয়, তার সব থেকে বড় প্রয়োজন ছিল এই জুতোটা। তখন সেই মুহূর্তে তার বাবা ওই পথ দিয়ে পাস করে, গাড়িটি দাঁড়িয়ে লক্ষ্য করে যে তার ছেলে ওই জুতোটি কিনে দিয়েছে। ছেলেটি ভয় পেয়ে যায় যদি তার বাবা বকে, কিন্তু না, তার বাবা আদরের সঙ্গে ডেকে নেয় ছোট্ট ছেলেটির এই মহৎ কাজে। ইচ্ছে করলেই তো উপকার করা যায়, যায় না? তার উদাহরণ তো আপনাকে দেখিয়ে দিলাম। তার জন্য মাইক বাজাতে হয় না, চিৎকার করে পাড়ায় বলতে হয় না এই গরিব মানুষদের আজকে কম্বল বিতরণ করব, আজকে গরিব মানুষদের খাবার বিতরণ করব। নীরবে যার করার ইচ্ছা, সেটা নিঃশব্দ বিপ্লবের মাধ্যমেও করা যায়। আমি চেষ্টা করছি, জানি না পারি কিনা, কিন্তু তবুও যদি আপনাদের সাথ পাই তাহলে আমার এই জীবন ধন্য হবে, আমার এই প্রচেষ্টা। তাই আবার দেখা হবে আগামী শুক্রবার বিকেল ঠিক 4:55। চোখ রাখবেন সেম চ্যানেল। আজকের জন্য নমস্কার।